নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ মিশনের পক্ষ থেকে। আজকে একটু অন্যরকম ভিডিও, আমি একটি সিরিজ ভিডিওর বিভিন্ন পার্ট কমপ্লিট করছিলাম। আপনারা দেখেছেন বিগত ২ টি ভিডিও সেরকমই আমি করছিলাম। আজকে একটু অন্যরকম ভিডিও। আপনারা থাম্বনেল দেখে কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন যে ভারতবর্ষ কিছু একটি অ্যাচিভ করেছে। আমি যেহেতু বলেছি বিগ উইন ফর ইন্ডিয়া এবং একটা ইন্ডিয়ার মেজর অ্যাচিভমেন্টের কথা এখানে বলেছি। কারণ কি কিছুদিন আগেই আমরা দেখতে পারলাম যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি একটি ঘোষণা করলেন যে তামিলনাড়ুর কালপাক্কামে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের সফল ক্রিটিক্যালিটি অর্জন ভারতবর্ষ কিন্তু করেছে। এবার এখানে নিউক্লিয়ার এনার্জি রিলেটেড খবর এবং এখানে এই ক্রিটিক্যালিটি অর্জন এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আমরা তার আগে যদি কিছু পূর্ব ইতিহাস ঘাঁটি তাহলেই আমরা বুঝতে পারবো। ভারতবর্ষ একটি 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এবং অ্যাচিভ করার চেষ্টা করছে। অলরেডি ভারতবর্ষের কাছে ফার্স্ট স্টেপ ছিল। সেকেন্ড স্টেপে যে ক্রিটিক্যালিটি অর্জন সেটা ভারতবর্ষ করেছে, সেটাই প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন। এবার আমাদের বোঝার বিষয় হচ্ছে ক্রিটিক্যালিটি বলতে কি বোঝাচ্ছেন? এখানে যে নিউক্লিয়ার যে রিঅ্যাক্টরগুলো থাকে, নিউক্লিয়ার এনার্জি যেখানে ক্রিয়েট হয়, সেখানে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো থাকে ও যে পারমাণবিক চুল্লিগুলো থাকে সেগুলোকেই রিঅ্যাক্টর বলা হয়। রিঅ্যাক্টরের ভেতরে নিজে, নিজে চলতে থাকা নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন শুরু হয়েছে। অর্থাৎ আগে এটা ভারতবর্ষ অ্যাচিভ করেনি। এই যে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন চালু হলে পরে এখানে একটা কন্টিনিউয়াস এনার্জি কিন্তু জেনারেট হবে। সেটার কথাই কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এটা ভারতবর্ষের কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট, কারণ পৃথিবীর বুকে আর একমাত্র একটি দেশ রয়েছে যার কাছে এই ধরনের প্রযুক্তি রয়েছে, সেটি হচ্ছিল রাশিয়া। বিভিন্ন দেশ বিভিন্ন সময় প্রয়াস চালিয়েছে। $50 বিলিয়ন মতো আমেরিকা খরচ করে সেখান থেকে বেরিয়ে চলে এসছে এবং পারেনি তারা করতে। জাপান 12 বিলিয়নের মতো খরচা করে সেখান থেকে বেরিয়ে এসছে, পারেনি। ইউকে, জার্মানি বিভিন্ন যে ডেভেলপড কান্ট্রি গুলো রয়েছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। সেখানে আমাদের ভারতবর্ষ ২য় কান্ট্রি হিসাবে এটি অর্জন করেছে। অবশ্যই সেটি গর্বের বিষয় এবং এই গর্বের সাথে, সাথে একটি মানুষকে স্মরণ না করলেই নয়, সেটি হচ্ছে বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। আ তিনি ১৯৫৪ সালের দিকে কিন্তু এই কথাটি বলেছিলেন যে ভারতবর্ষে যেহেতু ইউরেনিয়ামের পরিমাণ কম, অন্য দেশ থেকে ইউরেনিয়াম ইম্পোর্ট করতে হয়, তাহলে আমাদের এই ইউরেনিয়াম বেস যে নিউক্লিয়ার এনার্জি এই সিস্টেম থেকে বেরোতে হবে। আমাদের দেশে যে মৌলর প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই মৌলকে ব্যবহার করে নিউক্লিয়ার এনার্জি ক্রিয়েট করা যায় কিনা সেই দিকে আমাদের আগাতে হবে। তার মাথা থেকেই কিন্তু এই 3 স্টেজ যে প্রোগ্রাম সেটার কিন্তু প্রয়াস শুরু হয় এবং আজকে ৭০-৭২ বছর পর ভারতবর্ষ সবে স্টেজ 2 তে কিন্তু পৌঁছলো। এই স্টেজ 2 এর অ্যাচিভমেন্টটা খুব কম নয়, যেখানে অটোমেটিক ফুয়েল যেটুকু দেবে তার থেকে বেশি ফুয়েল পাবে। অর্থাৎ ফুয়েলের যে সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে যদি এই চেইন রিঅ্যাকশন কাজ করে। এইজন্যে এই যে প্রত্যেকটি স্টেজে কোন স্টেজে কি হয় সেটা একটু কিন্তু আপনাদের বুঝতে হবে। তারপরে আমরা মূল যে আমাদের কি এখান থেকে শিক্ষণীয় বিষয় সেটা নিয়ে আমরা আলোচনায় ঢুকবো। ১ম এ কি হয়, স্টেজ 1 যে সিস্টেম আমাদের এতদিন ছিল সেখানে ন্যাচারাল ইউরেনিয়াম থেকে আমরা ইউরেনিয়ামের যে অন্য যে রিঅ্যাক্টিভ আইসোটোপ রয়েছে সেটা কিন্তু আমরা পাই। এই যে এখানে যে রিঅ্যাক্টরটি রয়েছে সেটা টোটালি কিন্তু ইউরেনিয়াম বেসড একটা রিঅ্যাক্টর। এটাকে আমরা বলি প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। ইউরেনিয়াম বেসড রিঅ্যাক্টরস এটা। এখান থেকে ফুয়েল হচ্ছে হিসাবে আমরা ব্যবহার করি ন্যাচারাল ইউরেনিয়াম এবং আউটপুট হিসেবে আমরা পাই এনার্জি পাবো এবং প্লুটোনিয়াম পাই, যেটাকে Pu-239 বলা হয়। মানে ইউরেনিয়াম থেকে শুরু হলো, প্রোডাকশনে আমরা কি পেলাম? প্লুটোনিয়াম পেলাম। এটা স্টেজ 1 এর কারবার শেষ। স্টেজ 2 তে কি আসবে? ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরস যেটা, সেখানে ফুয়েল হিসাবে আমরা প্লুটোনিয়াম প্লাস ইউরেনিয়ামকে ব্যবহার করব। এখানে আউটপুট হিসাবে আমরা পাবো মোর প্লুটোনিয়াম, মানে অনেক, অনেক বেশি প্লুটোনিয়াম পাবো। যে পরিমাণ প্লুটোনিয়াম আমরা এখানে ইউজ করবো তার থেকে বেশি পরিমাণ প্লুটোনিয়াম কিন্তু আমরা উৎপাদন করব। অর্থাৎ যে কথাটি কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এখানে যদি প্লুটোনিয়াম দেওয়া হয় ১০০ লিটার, সেখান থেকে আমরা অ্যাচিভ করব ১২০ লিটারের মতন প্লুটোনিয়াম। তার মানে ফুয়েল যদি থাকে তার মানে সেখান থেকে আমরা এনার্জি জেনারেট করতে পারবো। সেইরকমই এই স্টেজ 2 তে কি হয়, প্লুটোনিয়াম প্লাস ইউরেনিয়ামের সাথে বিক্রিয়া করে এখানে আরো বেশি কিন্তু প্লুটোনিয়াম পাবো। তার সাথে কিছুটা আমরা ইউরেনিয়াম 233 এই আইসোটোপটাকে পাবো। এবার এখান থেকে যেহেতু ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম মিলে আবার আমরা বেশি পরিমাণে প্লুটোনিয়াম পাচ্ছি, সেই জন্য কিন্তু এটাকে ব্রিডার বলা। প্রোডিউসেস মোর ফুয়েল দ্যান ইট কনজিউমস। যতটা বেশি ফুয়েল ব্যবহার করে তার থেকে বেশি ফুয়েল জেনারেট করে, সেই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা ব্রিডার বলছি এবং নাম বলছি ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরস, যেখানে খুব দ্রুত বিক্রিয়া হয়। নিউট্রনের যে আদান প্রদানটা হয় সেখানে কিন্তু খুব দ্রুত হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু এনার্জিও ক্রিয়েট হবে, তার সাথে সাথে নতুন করে আবার প্লুটোনিয়াম পাওয়া যাবে। এবার এই পর্বটা কিন্তু ভারতবর্ষ অ্যাচিভ করে ফেলেছে। এবার সেই জায়গায় অন্য যে দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু এই অ্যাচিভমেন্টটা করতে পারেনি। সেটা অন্য যে দেশগুলো আছে তারা করতে পারেনি। আমেরিকা ব্যর্থ হয়েছে,
50 বিলিয়ন করে জাপান ব্যর্থ হয়েছে, 12 বিলিয়ন ডলার খরচা করে ইউকে, জার্মানি, ডেভেলপ কান্ট্রি সবই ব্যর্থ হলো। সেই জায়গায় ভারতবর্ষের কাছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট ভারতবর্ষ করতে পেরেছে আফটার রাশিয়া। সুতরাং রাশিয়ার পরে ভারতবর্ষ দ্বিতীয় দেশ যারা এই পর্বটাকে অ্যাচিভ করলো। সেই জন্য এই গভর্নমেন্ট কিন্তু বা প্রধানমন্ত্রী পালাও করে কিন্তু সেদিন ঘোষণাটি করেছেন। এবার স্টেজ 3 যে গল্পটা সেটা কিন্তু এখনো ভারতবর্ষে শুরু হয়নি। এখানে টোটালটা হবে থোরিয়াম বেসড রিঅ্যাক্টরস। এইখানে থোরিয়ামকে ব্যবহার করে সেখান থেকে হলো এই থোরিয়ামকে কনভার্ট করা হবে ইউরেনিয়ামে এবং লং টার্ম কিন্তু সাস্টেনেবিলিটি থাকবে এনার্জি। কারণ কি ভারতবর্ষের বুকে কিন্তু প্রচুর কিন্তু থোরিয়াম রয়েছে, যেটা এতদিন ইউরেনিয়ামের উপর ডিপেন্ড করা হতো। সেখানে যদি থোরিয়ামের ইউজ করা হয় এবং সেখান থেকে এনার্জি যদি কনভার্ট করা যায় এবং ইউরেনিয়াম 233 যদি ক্রিয়েট করা যায়, এই ইউরেনিয়ামকে আবার ফার্স্ট স্টেজে নিয়ে গিয়ে ব্যবহার করা যাবে এবং থোরিয়াম থেকে যদি ইউরেনিয়াম কনভার্ট করা যায় তাহলে বাইরের দেশ থেকে আর ইউরেনিয়াম আনতে হবে না। এটা হলো বেসিক ফান্ডা। এই ইউরেনিয়ামকে ইউজ করে প্লুটোনিয়ামকে ফুয়েল হিসেবে ব্যবহার করে সেখান থেকে আবার এনার্জি জেনারেট করা এবং পরবর্তীতে আবার এই প্লুটোনিয়ামের সাথে ইউরেনিয়াম অথবা যদি থোরিয়াম হয়, থোরিয়ামের বিক্রিয়া করে সেখান থেকে আবার কিন্তু ইউরেনিয়াম জেনারেট করা। এই ধরনের একটা সাইকেল চলবে এই 3 স্টেজের মাধ্যমে। তাহলে কি হবে? স্টেজ 1 এ হচ্ছে ইউরেনিয়াম গিভস প্লুটোনিয়াম, তারপরে প্লুটোনিয়াম হেল্পস প্রডিউস ইউরেনিয়াম এবং স্টেজ 3 তে হচ্ছে ইউরেনিয়াম প্লাস থোরিয়াম, যেটা থেকে আমরা সাস্টেনেবল এনার্জি ক্রিয়েট করলাম। অর্থাৎ এইখানে স্টেজ 2 তে ইউরেনিয়ামটা পেলাম, সেটা আবার ব্যবহার করা যাবে ফার্স্ট স্টেজে গিয়ে। সুতরাং এরকম একটা কিন্তু চক্রাকার আবর্তন হবে। মানে ইউরেনিয়াম টু প্লুটোনিয়াম টু আবার কিন্তু থোরিয়ামের সাথে বিক্রিয়া করে আবার ইউরেনিয়াম। সুতরাং এইখানে একটা ফ্লো চার্ট কিন্তু কাজ করে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, তারপরে হলো থোরিয়াম। এবার আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই প্রোগ্রামের কিন্তু ফাদার কিন্তু হোমি জাহাঙ্গীর ভাবা, যে ডিজাইন করেছিল এই 3 স্টেজ প্ল্যান ফর ইন্ডিয়াস এনার্জি ইন্ডিপেন্ডেন্স। তাকে আছে সত্যি প্রণাম করা উচিত। এবার এই যে ফান্ডাটা রয়েছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এবং থোরিয়ামের, এই যে এখানে যে চিত্রটা দেখাচ্ছি এটাতেই বুঝতে পারবেন যে কিভাবে ব্যাপারটা চক্রাকারে আবর্তন হচ্ছে। দেখুন ইউরেনিয়াম থেকে প্লুটোনিয়াম থেকে আবার থোরিয়াম থেকে আবার ইউরেনিয়াম। প্রথম যে রিঅ্যাক্টরটা থাকে স্টেজ 1 এ সেটা থাকে হচ্ছে হলো ইউরেনিয়াম বেস, তারপরটা হচ্ছে প্লুটোনিয়াম বেস রিঅ্যাক্টর, আর তৃতীয় যে রিঅ্যাক্টরটি থাকবে সেটা হলো থোরিয়াম বেস রিঅ্যাক্টর। এইভাবে চক্রাকারে আমাদের এই 3 স্টেজ যে সাইকেলটা থাকবে ফুয়েল সাইকেল সেটা চলতে থাকবে। এই যে মাঝখানে যে প্লুটোনিয়ামের বিষয়টা আছে, প্লুটোনিয়াম কি করে যতটা ব্যবহার হবে তার থেকে বেশি ক্রিয়েট হবে। এই প্লুটোনিয়াম আরো রিঅ্যাকশন করতে সাহায্য করবে। সুতরাং এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসিডিউর, যেটা ভারত ভবিষ্যতে স্টেজ 3 টা যখন অ্যাচিভ করে ফেলবে, স্টেজ 1 অলরেডি অ্যাচিভ, স্টেজ 2 এর ঘোষণা হলো, এরপরে স্টেজ 3 যেটা থোরিয়াম বেসড। আর এই থোরিয়ামের কথা যদি আসি, ভারতবর্ষে প্রচুর অ্যাবান্ডেন্সি আছে থোরিয়ামের, কারণ কি প্রচুর পরিমাণে থোরিয়াম পাওয়া যায় উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে ওড়িশা থেকে শুরু করে একদম টোটাল কেরলা, তামিলনাড়ু এবং একদম গুজরাট পর্যন্ত যে উপকূল রয়েছে, সমুদ্রকূল, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু থোরিয়াম রয়েছে মাটিতে, বালুতে এবং কিছু জায়গায় পাহাড়েও কিন্তু ভারতবর্ষে এই থোরিয়াম পাওয়া যায়। এই থোরিয়ামের যে এত পরিমাণে পাওয়া যায়, সেই থোরিয়ামকে যদি ভারতবর্ষ ব্যবহার করে সেখান থেকে এনার্জি জেনারেট করতে পারে, তাহলে ভারতবর্ষ আত্মনির্ভর ভারতের দিকে এক ধাপ কিন্তু আরো এগিয়ে যাবে। কারণ ভারতবর্ষ ফোকাসড রয়েছে যে বিকশিত ভারত 2047 সালের মধ্যে সেটা অ্যাচিভ করবে এবং ভারতবর্ষের বুকে 100 গিগাবাইটসের যে এনার্জি সিস্টেম সেটাকে অ্যাচিভ করবে। এইখানে কিন্তু ভারতবর্ষের যে অ্যাচিভমেন্টের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবার এই যে অ্যাচিভমেন্ট, তার সাথে রিলেটেড কিছু স্টক কিন্তু ভারতবর্ষের বুকে রয়েছে, যেগুলোর নাম না করলেই নয়। কিছু আনলিস্টেড প্লেয়ার আছে, কোর নিউক্লিয়ার বা ইউরেনিয়াম এক্সপোজারে কাজ করে, সেগুলো যেমন ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এছাড়া যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এরা কিন্তু কোর্স একদম নিউক্লিয়ার এবং ইউরেনিয়াম এক্সপোজারে কাজ করে। এদের কোনো স্টক মার্কেটে লিস্টেড নেই, তবে কিছু নিউক্লিয়ার ইকুইপমেন্ট এবং ইপিসি প্লেয়ার রয়েছে যারা কিন্তু এই সেক্টরে কাজ করে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। আপনারা জানেন ভারতবর্ষের সব থেকে বড় কিন্তু কংগ্লোমারেট যে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। এরা এনপিসিআইএল যে কোম্পানিটার নাম কিছুক্ষণ আগে বললাম, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তাদের বিভিন্ন প্রজেক্টগুলো কাজ করে দেয়। এবং তারপরে আছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এরা স্টিম জেনারেটর, টারবাইন, নিউক্লিয়ার যে প্লাস থার্মাল পাওয়ার ইকুইপমেন্ট এগুলো কাজ করে। কেএসবি লিমিটেড, নিউক্লিয়ার গ্রেড পাম্পস, ভাল্ভ, স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সাপ্লায়ার হিসেবে কাজ করে থাকে এরা। এরপরে এমটার টেকনোলজিস, ক্রিটিক্যাল নিউক্লিয়ার কম্পোনেন্টস, ইসরো এবং তার সাথে বিভিন্ন নিউক্লিয়ার সেক্টরের যে সাপ্লায়ার তাদের সাথে কিন্তু এরা কাজ করে থাকে। ভালচাঁদ নগর ইন্ডাস্ট্রিজ, নিউক্লিয়ার রিঅ্যাক্টর পার্টস এবং হেভি ইঞ্জিনিয়ারিং পার্টস কিন্তু এরা তৈরি করে থাকে। পাওয়ার এবং এনার্জি ইকোসিস্টেমের সাথে এরা কাজ করে চলে। এনটিপিসি লিমিটেড, যারা নিউক্লিয়ার সেক্টরে এন্ট্রির প্ল্যান করছে, সুতরাং এই কোম্পানিটার একটা লং টার্ম পোটেনশিয়ালিটি কিন্তু রয়েছে। তারপরে পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া, যা নিউক্লিয়ার ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এছাড়াও আরও কিছু কোম্পানি রয়েছে যেমন বেল এবং টাটা প্যাটার্ন। এরা যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যে জিনিসপত্র এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো থাকবে, হ্যাঁ, ইলেকট্রনিক্স রিলেটেড সাপোর্টগুলো থাকে, এই কোম্পানিগুলো দিতে পারে। দেখবেন এই যে বিভিন্ন কোম্পানিগুলোর নাম নিলাম, তার মধ্যে এই ডাটা প্যাটার্ন, বেল এগুলোরও কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। তার সাথে, সাথে আপনারা দেখবেন পাওয়ার মেক প্রজেক্ট বলে যে কোম্পানিটি রয়েছে, সেই কোম্পানিগুলো স্টাডি করতে পারেন। এবার বিভিন্ন ধরনের কিন্তু এখানে একটা লং টার্ম ট্রিগার্স কিন্তু এই সেক্টরটার মধ্যে রয়েছে। যেমন বিগত ২০-২৫ বছর আইটি সেক্টরে যেমন একটা ট্রিগার ছিল, যার জন্য আইটি সেক্টর বিগত ২০-২৫ বছরের মধ্যে হিউজ রিটার্ন কিন্তু জেনারেট করে দিতে পেরেছে। সেই সময় যারা এই জিনিসটাকে বুঝতে পেরেছিল আগামীতে আইটি বুম আসতে যাচ্ছে, তারা কিন্তু এখান থেকে প্রচুর ওয়েলথ ক্রিয়েশন করেছে। সেরকম কিছু হলেও হতে পারে এই সেক্টরে। কারণ কি, এটা ভারতবর্ষের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। তবে এখানে কিছু তো রিস্ক রয়েছে, হাই রেগুলেশনস, প্রজেক্টস ডিলেস থাকতে পারে, পলিসি কিছু ডিপেন্ডেন্সি, এবার গভর্নমেন্টের ফোকাস যদি চেঞ্জ হয়ে যায় এবং কিছু, কিছু ম্যাটেরিয়াল এইখানে লাগে, সেই ম্যাটেরিয়ালগুলোর কস্ট এতটা বেড়ে আছে, যার জন্য কিন্তু অনেক সময় কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। এইটাই এখানে কিছু যেমন লিকুইড সোডিয়াম কুলেন্টের দরকার আছে, যেটার প্রাইস অলরেডি ডাবল হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। এইসব কিছু সমস্যা তো রয়েছে। তবে ভারতবর্ষের যে আত্মনির্ভর হওয়ার যে তাগিদ, সেই জায়গা দিয়ে এই নিউক্লিয়ার এনার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগামীতে। কারণ কি, এই যে গ্লোবাল যে ফুয়েল ক্রাইসিস, গ্যাস এবং যে ক্রুড অয়েলের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বর্তমানে, সেই জায়গা থেকে ভারতবর্ষের সরকার বিভিন্ন রকম পলিসি কিন্তু নিজেদের মধ্যে দেখলুম। কয়েকদিন আগেই দেখেছেন যে গভর্নমেন্ট যখন ট্যারিফ নিয়ে সমস্যা ছিল, বিভিন্ন দেশের সাথে কিন্তু ট্রেড ডিল করছিল, ২৭টি ইউরোপিয়ান কান্ট্রির সাথে করলো, বিভিন্ন দেশের সাথে কিন্তু করে মার্কেটটাকে স্টেবল রাখার চেষ্টা করেছে। সেরকমই এখানেও এনার্জি ক্ষেত্রে যেহেতু ক্রাইসিস একটা ক্রিয়েট হয়েছে, সেখানে এই নিউক্লিয়ার এনার্জিকে ইউজ করে ভারতবর্ষকে সেলফ সাফিসিয়েন্ট করার যে উদ্যোগ ভারতবর্ষের গভর্নমেন্টের, সেটা অনেকটা অংশই কিন্তু সাকসেসফুলের দিকে এগোচ্ছে। এখন যেটা সময়ের সাথে সাথে দেখা দরকার যে আগামীতে স্টেজটিতে পৌঁছায় কিনা ভারতবর্ষ। এবং আমি বলব যে কোম্পানিগুলোর নাম নিলাম, সেগুলো কোনোটিকেই আপনারা বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। ওয়াচ লিস্টে রেখে নিজেরা স্টাডি করবেন, আপনারা আপনাদের নলেজ এবং অর্থ দিয়ে বিষয়গুলো ভেবে দেখবেন। তবে বেস্ট প্লেয়ার যদি বাছতে হয়, কোর সেক্টরে যারা কাজ করে, লার্সেন অ্যান্ড টুব্রো, ভেল এবং এন্টার টেকনোলজি, এই ৩টে কোম্পানির মধ্যে হাইলি ডিপ স্টাডি আপনাদের করা দরকার। এদের মধ্যে কিন্তু নিউক্লিয়ার ইকোসিস্টেমের মধ্যে এই ৩টে কোম্পানির কিন্তু ভালো রকমের এক্সপোজার কিন্তু আগামীতে থাকবে আশা করি। যাই হোক, আপনারা আপনাদের মতো করে আপনাদের স্ট্র্যাটেজি ফলো করে চলবেন এবং স্টাডি করবেন। মার্কেট বর্তমানে একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে যাচ্ছে। এটা সঠিক সময় যেখানে আপনি পড়াশুনো করার সুযোগ পাবেন, পড়াশুনো করে কাজ করার একটা সুযোগ এখন ভিসি থেকে। সেই আপনার সময়গুলোকে একটু স্টাডি পারপাস ইউজ করুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।